সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা। আজ আমরা কথা বলবো অর্থনীতির হালচাল নিয়ে, কিন্তু সেই অর্থনীতির হালচালের জায়গাটাই বিশেষ করে আজকে আলাপচারিতায় আনতে চাই ব্যাংক খাত এবং ব্যাংকিং এই সেক্টরের পাশাপাশি রাজস্ব আহরণের ব্যাপারে আমরা কিছুটা কথা বলতে চাই, কারণ সেই আলোচনা হওয়াটা খুব বেশি জরুরি। আমি ফেরদৌসী আহমেদ থাকছি এই আলোচনার সাথে পুরোটা সময় এবং যাদেরকে পেয়েছি যারা এই আলোচনা চমৎকারভাবে তুলে ধরতে পারবে আপনাদের সামনে, তাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন এনভিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ এবং রয়েছেন অর্থনীতিবিদ ও বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন ফেসবুকে, facebook.com/channel9bd.tv-তে দেখতে পাবেন আমাদের এই আলোচনা অনুষ্ঠান, ইউটিউবেও youtube.com/channel9bd-তে। আমি শুরুতেই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এবং ব্যাংকিং খাত নিয়ে আগে একটু শুনতে চাই, তারপরে নিঃসন্দেহে রাজস্বের জায়গাটাও আমরা আলোচনা করব। ব্যাংকিং খাতের আলোচনাটা আজকে শুরুতেই করতে চাচ্ছি এই জন্যে যে 5টা ব্যাংককে একীভূত করার কথা বলা হচ্ছে, দুর্বল ব্যাংক বিশেষ করে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকগুলোকে। সেই জায়গায় এই ব্যাংকগুলোকে একীভূত করবার ক্ষেত্রে এক্সিম ব্যাংক আবার চাচ্ছে না যে 5টা ব্যাংক রয়েছে, এবং সেখানে ঋণ খেলাপির যে চিত্রটা তুলে ধরা হয়েছে, এক্সিম ব্যাংকের যুক্তি হচ্ছে আমরা যদি 28% হই আর এই যে 5টার কথা বলা হচ্ছে সেখানে 93 মানে 90 ঊর্ধ্বও রয়েছে, তাহলে কেন আমাদেরকে এইদের সাথে মার্চ করতে বলা হচ্ছে? সত্যিই কি কোনো কারণ রয়েছে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি ব্যাংকিং খাত, বাংলাদেশের ব্যাংকিং খাত মূলত অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয়ে থাকে। বিগত 15 বছরে, বিশেষ করে শেষের 5 বছরে আমাদের প্রাইভেট সেক্টরের যেসব সাকসেসফুল ব্যাংক ছিল তাদের হঠাৎ করে ক্ষয় রোগ ধরে। যক্ষা, আমি মনে করি যক্ষা আর কি, ক্ষয় রোগ। সেটা এই জন্যেই বলা না কোয়া না, তার টাকা পয়সা সব কিভাবে যেন সুড়ঙ্গ পথে বা যেভাবে হোক বেরিয়ে গেল। আমানতকারীদের আমানতের প্রতি কোনো দায়িত্ববোধ না রেখে যারা এই ব্যাংকের মালিক হলেন, বছর 3 আগে আপনার মনে আছে যে ব্যাংকগুলোর মালিকানা এবং তাদের পর্ষদের পরিবারের কজন সদস্য থাকতে পারবে এবং তারা কতদিন থাকতে পারবে, এইভাবে 2-3টা বড় বড় সংশোধনী বা সিদ্ধান্ত সরকার নিয়েছিলেন। সেই সূত্র থেকে থেকেই এই ব্যাংকের যারা মালিকানা, যারা আমানতকারীর মালিকানা নন, যারা নিজেরা প্লেসমেন্ট শেয়ার বা দিয়ে হয়েছে, তারা এটাকে একদম সম্পূর্ণ নিজেদের ব্যাংক মনে করে এবং তারা এখান থেকে টাকা সরিয়েছেন। তাহলে সেই নিয়মগুলোই কি আসলে সুড়ঙ্গ খননের মতোই ছিল কিনা? অবশ্যই, কারণ সুযোগগুলো করে দেওয়ার জন্যেই এটা। এমনকি গত বছরের আগের বছর পার্লামেন্টে যখন ব্যাংকিং আইনটার একটা সংশোধনী পাস হয়, সংশোধনী ড্রাফটে ছিল না, কোনো জায়গায় আলোচনা ছিল না, পার্লামেন্টে কোনো পাসও হয়নি, আলোচনাও হয়নি, কিন্তু ঠিক যে মুহূর্তে আইনটা পাস হবে তখন জনৈক সদস্য উঠে বললেন এটা 9 থেকে 12 বছর করা হোক, অথচ ওনারা 12 বছর থাকতে পারবেন, এবং ওই কটা কথাতেই দেখা গেল এটা পাস হয়ে গেল। এত বড় একটা প্রভিশন যে পারিবারিক সদস্যরা বা তারা 9 বছর থাকতেন, ওটাই এমনিতেই বেশি একটা আপত্তিকর বা মানে বিশেষ করে খুব ঝুঁকিপূর্ণ শর্ত ছিল। সেখানে হঠাৎ করে জনৈক সদস্য উঠে বললেন যেটা 12 করা হোক, আর স্পিকার বললেন আমি এটা ধরে নিলাম। এই যে ব্যাপারগুলো পদ্ধতিগতভাবে সুযোগগুলো করে দেওয়াতে কিন্তু এই অবস্থাটা সৃষ্টি হয়েছে এবং যারা চলে যাচ্ছেন এখন যে 5টা ব্যাংক, সেই 5টা ব্যাংকের নাম আমি এখন জানি না, আপনার কাছে শুনলাম এক্সিম ব্যাংক, তার একটা হয়তো 5টা ব্যাংক মূলত বোঝা যাচ্ছে ইসলামিক ব্যাংকগুলো, যেগুলো ইসলামী বিষয়ের, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক রয়েছে, এর মধ্যে গ্লোবাল ব্যাংক রয়েছে। এই ব্যাংকগুলো ইসলামিক কথা দিয়ে তারা শুরু করেনি, কিন্তু তাদের নামাঙ্কনের ভিতরে ছিল, এবং এই ব্যাংকগুলো নানান কারণের দুর্বিভাগের ভিতরে পড়ে, যেমন সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকও আছে না? হ্যাঁ, ইসলাম গ্রুপই বোধহয় 4টা ব্যাংক, যেটা ইসলাম গ্রুপ এতদিন পরিচালনা করেছে। ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ফাইন্যান্সিয়াল, আমরা কোনো পার্টিকুলার ব্যাংকের নাম উল্লেখ করে এটা করতে চাচ্ছি না আলোচনা করে,
এ করতে চাচ্ছি না, কারণ সেটা ঠিক নামগুলো তো পেপারে আসছে। তো ঠিক আছে, যাই হোক, এই ব্যাংকগুলো বিশেষ করে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে তাহলে আমরা বলতেই পারি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক একসময় অত্যন্ত অসুস্থ ছিল। বাংলাদেশ ব্যাংক প্রশাসক বসেছিল, সেই ব্যাংক হঠাৎ করে দেখা গেল যে ওই দুর্বলতা কাটিয়ে তো উঠে একটা বিরাট মহিরুহে পরিণত হলো, এবং তার মালিকানা এমন ব্যক্তির হাতে ছিল বা হচ্ছিল, তার অরিজিনাল মালিকানাও তাদেরই। সেই ব্যাংক একদম সম্পূর্ণ বসে গেছে। বসে যাওয়াতে এখন মানুষ আপনার চেক দেয়, সেই এফডি পায় না। তো যাও এই ধরনের ব্যাংকগুলো, তো এখন এই ব্যাংকগুলোর একসাথে করা এছাড়া বোধহয় অন্য গত্যন্তর মনে হয় নাই, কারণ এরা নিজেরা চলতে পারছে না, চালতে পারছে না। স্বাভাবিকভাবে এক্সিম ব্যাংক বলেছে ঠিকই, কারণ সে বোধহয় নিজেকে অতটা অসুস্থ মনে করে না, দুর্বল মনে করে না যে এদের সাথে মিশে সে একটা ব্র্যাকেটেড হয়ে যাক, হতে পারে। কিন্তু যাই করা হোক, আমি মনে করি 5টা ব্যাংককে একত্রিতভূত করে যদি কোরামিন দিয়ে হোক আর যেটা বলি দিয়ে যতটা বাঁচানো যায়, আস্থা ফেরানো যায়, সেই চেষ্টা চলবে। গ্রাহক যদি সেই জায়গায় ভালো অবস্থায় থাকে বা আমানতকারীরা, সেই ভাবনাটাই হয়তো ভাবা হচ্ছে। আমি নিঃসন্দেহে আপনার কাছে আবারও আসবো ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনার কাছে একটু শুনতে চাই যে এই যে 5টা ব্যাংকের সিদ্ধান্ত হলো এবং এটার মালিকানা ভাবা হচ্ছে যে এই যে অন্তর্বর্তী সময় এটা সরকারি মালিকানা নিবে এবং এটার পরিচালনাও আসলে সরকারিভাবেই হবে, সরকার করবে, সেই জায়গায় তাহলে ভাবনাটা কিরকম হবে বলা হচ্ছে? আমি ব্যক্তিগতভাবে আমি টোটালি এগেইনস্ট ইট। জি জি, কারণ যাই হোক, আর এই প্রশ্নটা আমাকেও অনেকে করে যে এই এক্সিম ব্যাংক কেন? আসলে বাকি 4টার তো বোঝা যায় যে অ্যাসালাম মালিক ছিল, সুতরাং এবং এগুলোর এনপিএলও 90%-এর উপরে, সুতরাং ওগুলো একটা গ্রুপে ফেলা যায়। কিন্তু এক্সিম ব্যাংকে একটা মানুষই এই মানে বাংলাদেশ ব্যাংকে যে 28% দেখিয়েছে, এবং একজন ভদ্রলোক ওদের যে আগে মালিক মানে মানে তথাকথিত মালিক আর কি, আসলে তো মালিক বলা যায় না, ব্যাংকের কন্টেক্ট দে আর অল স্পন্সর ডিরেক্টর। যাই হোক, যাকে আমরা বলতাম ছোট দরবেশে অনেক কিছু বেনামে লোন টোন নিয়েছে, ওটা যোগ করলে ওদেরটা 40%-এর কাছাকাছি হয় এনপিএল। এখন 28% বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, আর ওই ভদ্রলোকেরটা যদি এখন যদি ডিউ যে টাইমটা পার হয়ে গেলে এটা 40% মতো আসবে। তো যা আদারওয়াইজ কিন্তু ওইটা বাদ, ওই পার্টটা বাদ দিয়ে কিন্তু এক্সিম ব্যাংক ইজ পারফর্মিং ওয়েল। এখনো এক্সিম ব্যাংক খুব ভালো কাজ করে। মনে করছেন যে এটা ওটার সাথে ওই চারটার সাথে রান না কারণে এই রকমের খারাপ ব্যাংক তো আরো বেশ কয়েকটা আছে। তো হোয়াই এক্সিম ব্যাংক, হোয়াই নট আদার্স, যেগুলো নাকি খারাপ অবস্থা, আলফালা আছে, আল্লাহ রাফার আছে, অনেকগুলো আছে, সেগুলো কেন আনলো না? এর মাঝখান থেকে এক্সিম ব্যাংকে কেন নিয়ে? এবং এক্সিম ব্যাংক ইজ পারফর্মিং ওয়েল, এটা খুব ভালো করতেছে। এবং সেই জন্য আমার আরেক জায়গায় এটা নিয়ে আলোচনা ছিল, সেখানে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান সাহেবও দেখালো আমাকে যে দেখেন আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট পারফরমেন্স, আমাদের এনপিএল, ওরা সেদিন যেটা দেখায় না ক্যাপিটালটাও অ্যাড করেন, ক্যাপিটাল দেখেন, আমাদের লিকুইডিটি দেখেন, সব কিছু দেখেন, আমরা আদার দেন দ্যাট আমরা খুব ভালো করতেছি। তবে এখন প্রশ্ন হচ্ছে যে এমনিতে ওভারঅল অবস্থা তো ব্যাংকিং খাতের অবস্থা আপনি ভালো কোনোভাবেই বলতে পারেন না, এটা আসলে বড় রকমের ধস নেমেছে। এটা মানে বেশিরভাগ ব্যাংকে আপনার এই দুর্বল ব্যবস্থাপনার আন্ডারে দুর্বল অবস্থায় আছে। তো এগুলো ভালো কারণ টার্ন অ্যারাউন্ড তো করতে হবে, কারণ এবং সেগুলোর ব্যাপার হচ্ছে সিদ্ধান্তের ব্যাপার, এবং সেগুলো একটু আলাপ আলোচনা করে, একটু ওয়াইডলি আলাপ আলোচনা করে, যারা এগুলোর সম্বন্ধে বুঝে শুনে তাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্তগুলো নিতে হবে। কারণ হঠাৎ করে এই শুধু ইসলামী ধারার 4টা ব্যাংক 5টা ব্যাংকে আপনি মার্চ করে দেবেন, বাকিগুলো এইভাবে চলবে, এইগুলো তো কোনো মানে টোটাল ব্যাংকিং সিস্টেম সম্বন্ধে, এটা ইসলামিক ধারার ব্যাংক হোক, ট্র্যাডিশনাল ধারার ব্যাংক হোক, যাই হোক, টোটাল ব্যাংকিং সিস্টেম সম্বন্ধে আপনার একটা সিদ্ধান্ত হওয়া উচিত। এই যে ধরেন আপনি একটা কথা বলছিলেন, এই ব্যাংকগুলোকে মার্চ করবে, তার মানে কি এরা সরকারি মালিকানায় যাবে, সরকার আবার এগুলোকে টার্ন অ্যারাউন্ড করবে, তার মানে এরা সরকারের টাকা এদেরকে টার্ন অ্যারাউন্ড করাবেন? আমি তো টোটালি এগেনস্ট ইট। মানে এখানে আরেকটা প্রবলেম ক্রিয়েট হবে, এরা জীবনে আর উঠে দাঁড়াতে পারবে না, তাই না? আর কেন সরকারের এত খায়েশ কেন? সরকার তার নিজের ব্যাংকগুলোকে ঠিক করে না কেন? জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, তাই না? এবং সোনালী ব্যাংকের পারফরমেন্স অবশ্য গ্র্যাজুয়ালি ভালো হচ্ছিল, কিন্তু সোনালী ব্যাংক ইজ দ্য এক্সেপশন। যাই হোক, রূপালী ব্যাংক, তো সরকার তার ব্যাংকগুলোর অবস্থা ভালো করে না কেন? এদের আবার কী দরকার এদেরকে? আর সেই জন্য আমরা প্রথম থেকে আমরা যে কথাগুলো বলে আসছি, এটা আসলে কোনো রাজনৈতিক দলের দিকে তাকিয়ে বলা না, এটা মানে একেবারে পিওরলি ফ্রম ব্যাংকিং পয়েন্ট অফ ভিউ বলার কথা। সেটা আমরা বলছিলাম যে এই যে যখন নাকি 9টা ব্যাংকের লাইসেন্স দেয়, তখন থেকে আমরা এই কথাগুলো বলছি
যে 9টা ব্যাংকের কেন 90টা ব্যাংকের আপনি লাইসেন্স দেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি শুধু এক জায়গায়, আপনি ব্যাংকের লাইসেন্স দিচ্ছেন কিন্তু কোনো এক্সিট পলিসি করতেছেন না। লাইসেন্স দেওয়া মানে কি, আপনি তাকে অপারেট করার পারমিশন দিলেন, কিন্তু সে যখন কম্পিটিশনে টিকবে না তখন তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কার? সরকারের। তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কার? সেন্ট্রাল ব্যাংকের? ডেফিনেটলি নট। তো আপনি একটা যদি এক্সিট পলিসি করে দিতেন তখনই, তাই না? তো তখনই তো এগুলো হয়ে যায় যে ঠিক আছে তুমি লাইসেন্সিং ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছো, তোমাকে আমি লাইসেন্স দিলাম, কিন্তু মনে রেখো তোমার বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার না, তোমার বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমার। সেটাই তো বারবার হয়েছে, বাঁচিয়ে রাখার দায়িত্ব না আপনি দায়িত্ব বলছেন, কিন্তু বাঁচিয়ে সেন্ট্রাল রাখার ব্যাংক নিচ্ছে। চেষ্টাটাই কেন তো সেন্ট্রাল হয়েছে। ব্যাংক দায়িত্বটা নেবে? যেখানে সরকারের মানে মন্ত্রী মহোদয় বলতেছে যে ব্যাংকিং লাইসেন্স দেয় এটা হচ্ছে আমার পলিটিক্যাল ডিসিশন, তো পলিটিক্যাল যদি ডিসিশন হয় তাহলে সরকারই তাকে বাঁচিয়ে রাখুক, কেন এখন সেন্ট্রাল ব্যাংকে দায়ী করে? সেন্ট্রাল ব্যাংকে দায়ী করতে পারে না কোনোভাবে, জি। তাই না? আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে আবারও ফিরতে চাই এবং সেখানে একটু এই প্রশ্নটাই এখন উত্তরটা শুনতে চাই আপনার কাছে, যে কারণে ব্যাংকের এই অবস্থা, সে যে খেলাপি ঋণ, সেই খেলাপি ঋণ একদম দ্বিগুণ হয়ে গেছে, এটা যেভাবে উঠে আসলো। এবং 9 মাসের কথা বলা হয় যে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই 9 মাসে তো এই চিত্র এতটা দাঁড়াবার কথা নয়, তাহলে সেটাও কেন এত বাড়লো? এখন যে চিত্রটা দাঁড়িয়েছে সেটা অনেক বেশি, একদম 4,20,334 কোটি টাকা, যেটা অনেক বেশি। এই যে এটা মার্চ শেষে যে দেয়া হয়েছে, এবং সেখানে কারণ হিসেবে বলা হচ্ছে যে অপ্রদর্শিত ছিল এতদিন, এখন ব্যাংকগুলো একদম সব কিছু প্রকাশ করে দিচ্ছে। তাহলে অপ্রদর্শিতই বা কেন ছিল এই 9 মাসে? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। আমি তো অভিভাবকের সাথে আরেকটু যোগ করি। বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে আপনার মনে আছে যে ওই দুইটা করে ব্যাংক মার্জ করবার একটা সিদ্ধান্ত নিয়েছিল। ইট ডিডন্ট ওয়ার্ক। কারণ একজন সবল বলছে আমি দুর্বলের সাথে হয়ে কেন আমি মাঝারি হতে চাই, মানে আমার বদনাম হবে বা ইত্যাদি, এবং রাজি হয়নি। কিন্তু ওখান থেকেও তো একটা শিক্ষা নেবার বিষয়, এই যে এখন আপনি মার্জ করছেন বা মানে 5টারে একসাথে করছেন, হিজ রাইট অলসো যে আপনার কতিপয় ব্যাংক তো এর চেয়েও খারাপ, ওই যে সরকারি ব্যাংকগুলো, আপনি সেইগুলোর পিছনে মনোনিবেশ করেন। কারণ বহু সরকারি প্রতিষ্ঠানের কাজের সকলের টাকা পয়সা কিন্তু ওই ব্যাংকের কাছে। আপনি জনতা ব্যাংকে বা আপনি অগ্রণী ব্যাংকে কিংবা রূপালী ব্যাংকে যদি আপনি খারাপের সুস্থতা না করেন, তাহলে আপনার সেক্টর কর্পোরেশনগুলোর যে টাকা পয়সা, যে লেনদেন বা মানুষের, সেখানে তো আপনার অনেক ধরনের সমস্যা, আপনি সেখানে মনোযোগ দেওয়া উচিত। এই দুর্বল ব্যাংকগুলোরে পরিষ্কার রাইটলি, কারণ এক্সিট পলিসিতে দেওয়া উচিত ছিল, এবং এক্সিট পলিসি থাকলে কিন্তু আজকের সরকারের এই নিয়ে মাথা ব্যথা, মানে বাংলাদেশ ব্যাংকের এই চিন্তা ভাবনার ভিতরে যেতে হতো না, যে তুমি টিকে থাকবা তোমার নিজস্ব গুণাবলীতে, তুমি না পারলে দায়িত্ব তোমার। কারণ আমাদের দেশে একটা সাধারণত ধারণা, আমাদের দেশে না পৃথিবীর বহু দেশেও, সেটা হচ্ছে লাইসেন্স যে দেয় তার মানে সে একটা সভরেন গ্যারান্টি দেয় যে এই ব্যাংক যদি অসুস্থ হয়ে পড়ে বা অসুবিধা হয় তখন আমি আছি। এবং ওই কারণে ওই যে লাইসেন্স দেওয়ার সময় কিন্তু সত্যই দেওয়া আছে, তোমার এত% CRR রাখতে হবে, এত% SLR এই টাকা রাখতে হবে, যাতে তুমি যদি অসুবিধায় পড়ো তাহলে আমি এই টাকা দিয়ে ওই আমানতকারীদের এটা মেটাতে পারবো। তো সেইটা তো তারা দিচ্ছে না বা দেয় না, হচ্ছে না, তো সেখানে তার এনফোর্সমেন্টের সমস্যা আছে এবং আছে, এবং সেটা সেই জন্য আগের থেকে জানা। আর ওই যে আপনি শেষে বলেন অপ্রদর্শিত ছিল, বিষয়গুলো পরেও ছিল না, তাহলে এই যে এত বড় একটা কী বলে শ্বেতপত্র কমিটি, শ্বেতপত্র তৈরি করা হলো, তারপরে আমি বারবার দোষ দেব অডিটর জেনারেলকে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে। কন্ট্রোলার অডিটর জেনারেল এই জন্যই যে তাদের যে কমার্শিয়াল অডিট আছে, কমার্শিয়াল অডিটের অন্যতম গ্রাহক হচ্ছে কিন্তু মানে ক্ষেত্র হচ্ছে কিন্তু এই কমার্শিয়াল ব্যাংকগুলো। তো তারা তাদের অডিটে এত বছর ধরে তাদের অডিটগুলো কি করেছে, তারা কেন এগুলো ধরতে পারেনি? এখন কেন আপনি অপ্রদর্শিতের কথা তুলছেন এগোচ্ছেন? তাহলে তারা হাউ দে হ্যাভ সার্টিফাইড দেয়ার অ্যাকাউন্টস অ্যান্ড এভরিথিং, ইভেন যত অডিট ফার্ম আছে যারা আছে, অপ্রদর্শিত কথাটা কেন এইভাবে এখন আসবে, তাই না? এটা যার যা পরিচয় তার তো অডিট রিপোর্ট আছে, তার বিষয় আছে, সেখানে কেন এগুলো তাহলে ধরা হয়নি? কেন কোনো অবজারভেশন দেওয়া হয়নি? কমার্শিয়াল অডিট ডিপার্টমেন্ট, কন্ট্রোলার অডিট, তারা কি এই সাক্ষ্য দিতে পারবে যে তারা এতদিন ধরনের এই ধরনের ভুটুই ব্যাংকগুলোর কী সার্টিফিকেট দিয়েছেন, কি তারা অডিট করেছেন, তারা কেন এই কথাগুলোকে আসলে সামনে আনেন নাই বা অবজারভেশন নাই? স্বাভাবিকভাবেই না, কারণ রেগুলেটররা তো এই কাজ করে নাই। যেমন বাংলাদেশ ব্যাংক এখন তার যেন মনে হচ্ছে মাথা ব্যথা হয়েছে ব্যাংকগুলোরে সোজা করা। তো ব্যাংকগুলোর মাথা ব্যথার এই ধরনের হওয়ার আগে
তার যেসব প্রভিশনগুলো দেওয়া ছিল, যেসব দেখভাল করার কথা ছিল, সেগুলোতে বাংলাদেশ ব্যাংক কি তাহলে যথাযথভাবে নিশ্চয়ই দায়িত্ব পালন করে নাই? ওনার নিশ্চয়ই মনে আছে বা কোনো একটা ব্যাংকের এমডি নিয়োগ হবে কিংবা তার একটা ইয়ে হবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজে যেয়ে একটা প্রাইভেট ব্যাংকে যেয়ে, প্রাইভেট কি হোটেলে যেয়ে দিয়ে আসছেন। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক তার রেগুলেটরি ভূমিকায় অত্যন্ত দুর্বল পজিশনে চলে গিয়েছিল আর কি, তা সেটা বাংলাদেশ ব্যাংক রেকটিফাই করুক বা সেইভাবে আসুক। কিন্তু এখন এসে বলা হবে যে তার হিসাব মিলতেছে না, তার যাচ্ছে না, এইটা কিন্তু আমানতকারীদের সাথে সরকারের, দেশের সরকারের, রেগুলেটরের, নাগরিকদের প্রতি যে আস্থার যে একটা ঐতিহাসিক সাংবিধানিক যে সত্য, সেই শর্তের কিন্তু একটা বিরাট লঙ্ঘন। আপনি তাকে ঠিক মতন দেখেন নাই এবং আমার এই আমানতকারীদের আজকে বিপদে। আপনি চিন্তা করেন যে একটা ব্যাংকের কথা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কথা বলছি, অনেকেরই টাকা আছে সেখানে, এফডিআর আছে। ইভেন একটা 5 লাখ টাকার এফডিআর দিলে সে ভাঙাতে পারছে না, দিচ্ছে না। তাতে ওর ঘর সংসার নাই, ওই লোকের হয় না, তার একটা আয়ের দরকার আছে না, তার বিষয় আছে না, এটা নাই। ওই যে জনৈক কি বলে কালে কি সরকার, ওইটার নাম ইন্ডিয়া চলে গেছে, পিকে হালদার, তার প্রতিষ্ঠানে আমাদের বহু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের, এনজিও বা অনেক প্রতিষ্ঠানের টাকা রীতিমতো আটকানো। এই প্রতিষ্ঠানগুলো চলতেই পারছে না, কারণ ওই যে তার এখন যে ইন্টারন্যাশনাল লিজিং কি, তার যে বারবার চেয়ারম্যান চেঞ্জ করতে করছে, সব ঠিক আছে, কিন্তু টাকা তো ফেরত দিতে পারছে না। জি, এই চিত্র আসলে ভয়াবহ। আমি নিজেই ব্যাংকে দেখেছি যে অপারেশনে টাকা লাগবে কিন্তু সে তার টাকা উত্তোলন করতে পারছে না, ব্যাংক টাকা দিতে পারছে না। আমি ডক্টর তৌফিক আকরাম চৌধুরী আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ব্যাংক 5টার কথা ভাবা হলো, এর থেকে যদি একদম খেলাপি ঋণের চিত্র দাঁড়ায়, জনতা ব্যাংকের সব থেকে বেশি তথ্যটা এমন পাওয়া গেছে যে 70,845 কোটি টাকা, সেখানে কিন্তু ইউনিয়ন ব্যাংকের হচ্ছে 25,303, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 22,000। এই যে ব্যাপার যে দাঁড়াচ্ছে, তাহলে ওই ব্যাংকগুলোকে একীভূত করার কথা না ভেবে এই ব্যাংকগুলোর দিকে বিশেষভাবে কেন দেখা হলো? এটা কোনো কারণ আছে? সেটা তো আমারও প্রশ্ন, যে তুমি এত যদি সরকারের এই ব্যাংকগুলোকে উদ্ধার করা এত মাথা ব্যথা থাকে, আগে নিজের ব্যাংকগুলোকে করেন, তারপরে এসে অন্য ব্যাংকগুলোকে ধরেন। মানে সেই ব্যাখ্যা আপনারাও পাননি? আমিও সেই প্রশ্নের উত্তর খুঁজতে যে এখন কেন হঠাৎ করে 4টা ব্যাংকের কথা আসছে, এবং তার সাথে আবার এক্সিম ব্যাংকে ক্লাব করার কি দরকার? এক্সিম ব্যাংক এটাও খুব ভালো পারফরমেন্স করতেছে না, ইন টার্মস অফ এনপিএল এরও পারফরমেন্স খুব খারাপ, তো ওকে তো আলাদাভাবে করা যায়। এটা এই 5টার সাথে যোগ করার কি দরকার? এটা কি শুধুমাত্র ইসলামিক ধারার ব্যাংকগুলি, তাকেও ওদের সাথে যোগ করতে হবে? এরকম তো অনেকেই আছে আরও ইসলামিক ধারার ব্যাংকগুলো। তো যাই হোক, তো এই আমি যেটা আসলে বলতে চাই যে আসলে এই যে ব্যাংকের উপরে মানুষের আস্থা কমে গেছে, কারণ ব্যাংক ডিপোজিটরের টাকা এনকেশ করতে পারতেছে না, তাই না? তা আমি তো মনে করি এইগুলো করে এখন আরেকটা অনাস্থা ক্রিয়েট করবে এই সমস্ত কর্মচারীগুলো, কারণ গভর্নমেন্ট কিন্তু নিজেই বলতেছে যে একজনেরও চাকরি যাবে না, তাই না? এবং এখন তো চাকরি যাবে না, সেখানেও অনেকের প্রশ্ন যে আমাদের বেতন কাঠামো কি হবে, ওরকম থাকবে নাকি অন্যভাবে মার্জ করবে? সেটাই বলতে যে এখন তো শুধুমাত্র ডিপোজিটরদের অনাস্থা, তো তখন কর্মচারীদের অনাস্থা আসবে। তার মানে একটা প্রবলেম সলভ করতে যে আপনার একটা নতুন প্রবলেম ক্রিয়েট করছে, তারা শঙ্কায় পড়ে গেছে ইতিমধ্যে। এবং এগুলো সবই হুইমসিক্যাল হচ্ছে। এগুলোর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এবং এই এত বড় একটা খাত, মানে এটা বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কিন্তু আপনার ব্যাংক নির্ভর, তো এইখানে তো সিকিউরিটি মার্কেটের রোলও অত্যন্ত পুয়ার। তো এখানে এই খাতটাকে সঠিক মানে আপনি টার্ন অ্যারাউন্ড করতে গেলে একটু চিন্তাভাবনা করে আপনাকে এগুলো করা উচিত। হঠাৎ যখন যেটা মনে হবে সেটাই করে ফেলবেন, এটা ঠিক না, তাই না? তাহলে সিদ্ধান্তগুলো কেন হচ্ছে, এই জায়গা থেকে প্রশ্নটা রাখতে চাচ্ছি, কারণ এখন আমাদের সেন্ট্রাল ব্যাংকের যিনি গভর্নর, তার ব্যাপারে মানুষের আস্থা বলি, শ্রদ্ধা বলি, ভরসা বলি অনেক বেশি। তাহলে সিদ্ধান্তগুলো কি আরেকটু অন্যরকম আসা উচিত ছিল? ডেফিনেটলি সিদ্ধান্তগুলো আরেকটু অন্যরকম। আসলে এখন ওই যে আপনারা যে কথাগুলো বারবার বলতেছেন, মজিদ ভাই যেগুলো বললেন, যে গভর্নেন্স, আসলে তো প্রথম থেকে যে জিনিসের অভাব ছিল, এটা যে গভর্নেন্সের অভাব ছিল, যার জন্য এনপিএল সবই গভর্নেন্সের জন্য হয়, বুঝছেন? তো এখনও আপনার কী বলে, বর্তমান গভর্নর মহোদয়ের ক্যাপাবিলিটি, গভর্নর মহোদয়ের ইন্টেনশন, ওনার অনেস্টি নিয়ে কোনো প্রশ্ন নাই, ডেফিনেটলি নট। কিন্তু উনি তো একা না, সিদ্ধান্ত নেওয়ার তো ওনার উপরে লোকজন আছে।
তো সিদ্ধান্তগুলো খুব খুব মানে অ্যাটলিস্ট আমার মতে আমার মনোভূত হচ্ছে না, আরও কনক্রিট সিদ্ধান্ত হওয়ার মানে দরকার ছিল। এটা এইভাবে এই যে আপনি যে এনপিএল এর কথাটা বলতেছেন, এনপিএল তো এখন বলতেছে আপনার 4,20,000, এটা 7 লক্ষে যাবে ডেফিনেটলি, কারণ এটা বাড়বে কিউমুলেটিভ। এবং যেটা বলা হচ্ছে যে মার্চ পর্যন্ত এই হিসাবটা আমরা পেয়েছি আমি যে বলে দেই নতুন যে এটা 50% যাবে, বিকজ আমি বিরতি অলরেডি শেষ করে এসে এই জায়গাটাও শুনতে চাই আপনাদের দুজনকেই, কারণ যে নতুন নীতিমালা আসলো সেই যেটা 3 মাসের মধ্যে সময় পেতে দেওয়া হলো সেটা ইমপ্লিমেন্টেশনে গিয়েছে এপ্রিল থেকে, তাহলে সেই ডেটা যখন আমাদের সামনে আসবে সেটা আসলে কতটা ভয়ঙ্কর হবে। আমি ফিরছি বিরতি শেষ করে। সম্মানিত দর্শক, আপনারা যারা রয়েছেন আমাদের আজকের আয়োজনে, আপনার মত পাওয়ার বাই স্বপ্নধারা, এবং আজকে আমরা আলোচনা করছি অর্থনীতির হালচাল নিয়ে, বিশেষ করে ব্যাংকিং সেক্টর এবং রাজস্ব আহরণ। আবারও বাকি আলোচনা নিয়ে ফিরবো, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার বাই স্বপ্নধারা। আজ আমরা কথা বলছি অর্থনীতির হালচাল নিয়ে, বিশেষ করে ব্যাংকিং সেক্টর এবং রাজস্ব আহরণ, এই দুটো জায়গায় বাংলাদেশ কেমন করবে সেটাই জানবার চেষ্টা করছি। আমি এই পর্যায়ে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে ফিরতে চাই, যেখানে জানতে চাচ্ছিলাম যে মার্চ শেষে যে ডেটা দেয়া হলো তাতেই এই অবস্থা, খেলাপি ঋণের অবস্থা হচ্ছে দ্বিগুণ। তো সেটা যদি এপ্রিল থেকে যে নতুন নিয়ম মানে নীতিমালা যেটা করা হয়েছে এবং সেটা চিত্র যদি আমরা পাই এরপরে, তাহলে কি মনে হয় যে খেলাপি ঋণের এই চিত্র আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে? এটা অবভিয়াসলি, কারণ কথা হচ্ছে খেলাপি ঋণটা কি একজন নিয়েছে শোধ করছে না। জি, তো এরকম তো না যে নাটকীয়ভাবে সে এপ্রিল মাসে এই নতুন আইনের আওতায় সে সব শোধ করে দেবে বা দেবে, ইভেন কিছু দেবে, তাহলে না খেলাপি ঋণের পরিমাণটা কমে। এটা কিন্তু আপনার গ্র্যাজুয়ালি কিন্তু বাড়ে, হ্যাঁ, কিউমুলেটিভলি বাড়ে, কম্পাউন্ডেড ওয়েতেও বাড়ে, কম্পাউন্ডেড রেটেও দ্বারা বাড়ে। সুতরাং স্বাভাবিকভাবেই এই খেলাপি ঋণের পরিমাণ কিন্তু হু হু করে বাড়া ছাড়া কোনো গত নেই। এখানে লুকানো ছাপানোর কিছু নাই। আপনার ভাষায় সেই অপ্রদর্শিত বলে মনে হচ্ছে, অপ্রদর্শিত মনে করার কিছু নাই, কাগজপত্রে আছে যে তারা শোধ করেন নাই বা আগে শোধ দেখানো করছেন। হয়নি এরকম যে কিছুটা অন্যভাবে দেখানো হয়েছে, কিন্তু এখন সেগুলো প্রকৃত চিত্র ব্যাংকগুলো দেখাতে শুরু করেছে, তাহলে তো আসলে বেশি দাঁড়াবে। ফেরত আসছে তো ব্যাংকগুলোতে, এখন তো আর আগের মতো অবস্থা নাই। না, ও যার জন্য ব্যাংকগুলো, চেঞ্জ করতে হ্যাঁ, ব্যাংকগুলো সাহস পাচ্ছে এগুলোকে এখন মানে প্রদর্শন করতে আর কি। না, আপনি যে নতুন নীতিমালাটা হচ্ছে বাসেল এগ্রিমেন্ট। তা আমরা তো প্রথম থেকে, এবং আশ্চর্য হয়ে যাবেন, আমরা কিন্তু প্রথম থেকে কিন্তু বাসেল এগ্রিমেন্ট আমরা ফলো করতাম। তারপর হঠাৎ করে সেগুলো চেঞ্জ হয়ে গেল। সব বাংলাদেশ ব্যাংক সব নিজের মতো করে এইসব ব্যবসায়ী সম্প্রদায়ের কথাবার্তা শুনে শুনে এই সেরকম নতুন করে এই সমস্ত জিনিস। তো এখন যখন আমরা বাসেল এগ্রিমেন্ট ফলো করবো, 3 মাসের মধ্যে কিন্তু আপনি 3 মাস আপনি লোন পরিশোধ না করলে আপনার একটা নন পারফর্মিং লোন হয়ে যাবে, তাই না? তো এখন এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস শুরু করবে, এটা বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ, এটা এবং এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আসলে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার প্রবলেমের নেচারটাকে এটি না বুঝবেন, তার ডাইমেনশনটাকে এটি না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কী অ্যাকশনে যাবেন? তো সুতরাং আমাদের প্রবলেমের নেচারটা তো ভালো মতো ঠিক মতো বোঝা উচিত। সুতরাং সব কিছু প্রদর্শিত হওয়া উচিত। আগে তো আন্ডার দ্য কার্পেট রাখতেন, ইন্টারন্যাশনাল প্র্যাকটিস আপনারা ফলো করতেন না। এখন তো এগুলো আন্ডার দ্য কার্পেট রাখা। আপনারা বলছেন যে বাসেল প্র্যাকটিস আগে ছিল বা এটাই করা দরকার, আগে ছিল, তারপর ডিস্টোর্ট করা হয়েছে, 3 মাসের জায়গায় 9 মাস করা হয়েছে। অনেকদিন যদি না হয়ে থাকে তাহলে একটা অনভ্যস্ততার ব্যাপারটা চলে এসেছে। অনভ্যস্ততা হোক আর যাই হোক, আপনাকে অভ্যস্ত করতে হবে, কারণ এটা গ্লোবালাইজড ওয়ার্ল্ড ভাই, এটা মার্কেট ইকোনমি, এটা গ্লোবালাইজড ওয়ার্ল্ড। আপনি একভাবে করলে অন্যভাবে যদি অন্য দেশ না, আপনি এলসি অ্যাকসেপ্ট করবেন না, তখন কী করবেন? তখন সেটা আরো মুশকিল হয়ে যাবে, আরো মুশকিলের ব্যাপার হবে। তো সুতরাং এগুলো করার কোনো দরকার নেই। আপনার প্রবলেমটাকে রিফ্লেক্ট করতে দেন ঠিক মতো, প্রপারলি, তবেই তো আপনি অ্যাকশনে যেতে পারবেন ঠিক মতো। সবাইকে একটু, সেক্ষেত্রে কি মনে হয় এই জায়গাটাতে অর্থ মন্ত্রণালয় অনেক বেশি সাহায্য করতে পারবে, নানান ধরনের ভূমিকা রাখতে পারবে? অর্থ মন্ত্রণালয় সাহায্য করার ব্যাপারে আমি টোটালি বিরোধিতা করি। অর্থ মন্ত্রণালয়ের ব্যাপার না, ব্যাপারটা বাংলাদেশ ব্যাংকের। পৃথিবীতে কোনো এক্সাম্পল নাই অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং সিস্টেমকে টার্ন অ্যারাউন্ড করে, এটা করে সেন্ট্রাল ব্যাংক। তা আমরা তো সেন্ট্রাল ব্যাংকের সেই ক্ষমতাই দিই না, সেন্ট্রাল ব্যাংকে লায়াবল করি আমরা, তাই না? সেন্ট্রাল ব্যাংকে আপনি সেই ক্ষমতা দেন, তাহলে তাকে আপনি লায়াবল করতে পারবেন, তাই না? এই এতগুলো ব্যাংক হলো, ব্যাংকগুলো পারফর্ম করতেছে না, এখন সেন্ট্রাল ব্যাংকের উপায়টা কোথায়? আপনি কিছু যুক্ত করবেন কিনা? কারণ গভর্নরের তিনি একা পারবেন না, তাকে সবাই সাপোর্ট করছে কিনা, সেই সহযোগিতার হাত বাড়াচ্ছে কিনা, উপায়টা কি আসলে বের হয়ে আসার? উপায়টা হচ্ছে যে যা সত্য, যা সঠিক, যা
প্রবিধি মতো সেটাতে অনুসরণে ফিরে যাওয়া যেতে হবে। এখানে লুকানো ছাপানোর কোনো পয়েন্ট নাই, আমার পাওয়ার নাই, উনি পারেন, এই ধরনের কথা বলবার দরকার নাই। ইউ হ্যাভ ইনহারেন্টলি ইউ হ্যাভ দ্য পাওয়ার অ্যান্ড ইউ হ্যাভ টু এক্সারসাইজ ইট। হ্যাঁ, আপনি অর্থ মন্ত্রণালয়ের কথা তুললেন, অর্থ মন্ত্রণালয় তো সরকার, আলাদা জিনিস। সেন্ট্রাল ব্যাংক ইজ ভেরি পাওয়ারফুল আইনত এবং সব দিক দিয়ে, তাকে সেই পাওয়ার দেওয়া আছে। তিনি সেই ব্যবহার যদি অপব্যবহার করে থাকেন কিংবা কারোর কথা শুনে আমি একটা অন্যভাবে বলি, অন্যভাবে একটা কথা উঠতেছিল, জনৈক ব্যক্তি ব্যাংকিং খাতের একজন, তিনি বহুদিন যাবৎ এই ব্যাংকের কি বিএর কি প্রেসিডেন্ট না কি ছিলেন ইত্যাদি। বাংলাদেশ ব্যাংক চলছে তার নিজস্ব নিয়ম অনুযায়ী, অথচ কাশিমবাজার কুটিতে যেয়ে কিছু ছবি তুলে ওখান থেকে আলাদাভাবে সার্কুলার আসতেছে এবং বাংলাদেশ ব্যাংক ইস্যু করে যাচ্ছে। ওই অর্থ মন্ত্রণালয় কেউ কিছু জানে না, করে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা, এই যে ডিরেইলড হয়ে যাওয়া, নিয়ম কানুনটা ডিরেইলড হয়ে যাওয়া। আমি একটা ছোটো অন্যভাবে একটা উদাহরণ দেই। 2019-20 দিকে বোধহয় হবে, বাংলাদেশ ব্যাংক 1 মাস আগে, বাজেটের 1 মাস আগে নিজে জারি করলো কি, যে বিদেশে কারো যদি টাকা থাকে সে টাকা সে আনলে এই মানে সুদের হার, এই মানে করের হার কম, প্লাস তারে আরও এত ফ্যাসিলিটি দেবে। এ কাজ তার না, এটা তো এনবিআরের কাজ। সে জারি করে দিল, নিজে জারি করে দিল। কোথার থেকে যে ওই নাজিল হয়েছে, কিভাবে কার সুবিধার জন্য যে করলো বোঝা গেল না। আচ্ছা ঠিক আছে, 1 মাস পরে যখন জুন মাসে বাংলাদেশ এনবিআর যখন অর্থবিধি দিল, সেখানে এসে কিছুই বললো না। এবারে কিছু বললো না, এটা এখনও জানা যায় না যে ওই আইনটা এখনও বলবৎ আছে কিনা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যার যা দায়িত্ব ছিল, যার পরিধি ছিল, জুরিডিকশন ছিল, সেই জুরিডিকশনের ভিতরে থেকে তার এটা এক্সারসাইজ করার দরকার ছিল। এখানে আপনি ঘোড়া ডেঙি ঘাস খাওয়া, আপনি এখানে একটা বিরাট একটা বড় চুরি হয়ে গেল, আপনি সেটা আপনার মিনিস্ট্রিকে বা কারো জানালেন না, আপনি 1 মাস ওইটাকে গোপনে রাখলেন, বিদেশের পত্রিকায় পড়ার পরে তারপরে আমি জানলাম, তারপরে হলো। অথচ ওইটা সঙ্গে সঙ্গে জানাইলে, সঙ্গে সঙ্গে থানায় একটা জিডি করলে অন্তত ওই সময় সরকার অন্তত ফিলিপিনের ওই কর্তৃপক্ষকে অন্তত থামাতে পারত। ও বেটা টাকা সব তুলে নিয়ে গাড়িতে করে বস্তায় করে কোথায় কি নিয়ে গেছে, কারো যে দিছে কেউ কিছু জানে না। তারপরে আমরা এটা জানতে পারলাম যে এটা হলো। অর্থাৎ কনসার্ন ব্যক্তি বা কনসার্ন ডিপার্টমেন্ট, সেটাই বলছি যে দেওয়া হয়নি কেন, বা হু হ্যাজ মেড দিস ডিবাকল, এইগুলো করা। তা সেই জন্য আমি কথা ওইটাই, আমাদের আইন কানুন কিন্তু আছে, পদ্ধতি সব ঠিক আছে, কিন্তু আমরা সেইটাই অ্যাপ্লাই করি নাই বা করতে পারি নাই বা করা যায়নি। আওয়ার রেগুলেটরস হ্যাভ বিন টোটালি ফেইল্ড, এবং ফেইল্ড হয়েছে এই জন্যেই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আর সরকারি প্রতিষ্ঠান এই দুটোর ভিতরে অ্যামালগামেটেড হয়ে গেছে। এই যে আপনি আজকে মার্চ বলছেন, এই মার্চ আগেই হয়ে গেছে যে রেগুলেটর আর মানে অর্থাৎ স্টেট ডিপার্টমেন্ট, স্টেট সরকার, মানে রাষ্ট্র আর সরকার একে অন্যের ভিতরে দ্রবীভূত হয়ে গেছে। দ্রবীভূত হয়ে যাওয়াতে কোনটা তার সরকারি দায়িত্ব আর কোনটা রাষ্ট্রীয় দায়িত্ব, এটার আর কোনো সীমারেখা নাই, যার জন্য একীভূত আগেই হয়ে গেছে, ডাইলিউটেড হয়ে গেছে। এই ডাইলিউটেড হয় সরকার অধিগ্রহণ করেছে রাষ্ট্রকে, অথবা রাষ্ট্র অধিগ্রহণ করেছে সরকারকে, করাতে এই বিভাজনগুলো হয়েছে। নইলে বাংলাদেশ ব্যাংক তার যে দায়িত্ব সেইটা যদি সে পালন করতো, হ্যাঁ, এবং অর্থ মন্ত্রণালয় তার এই সরকারি ব্যাংকগুলোর ব্যাপারেও যদি তার দায়িত্ব পালন করতো, তো তাহলে তো আজকে এই অবস্থা হয় না। আমি রাষ্ট্রীয় ব্যাংকগুলোর ব্যাপারে বেশি উদ্বিগ্ন এই কারণে যে ওর অধিকাংশ টাকা পয়সা হচ্ছে সেক্টর কর্পোরেশনগুলোর, এবং তাদেরই বড় বড় লোন কিংবা তাদের টাকা জমা দেওয়া আছে ওখানে, ঠিক আছে, কিন্তু তারা সেই দায়িত্ব পান, এবং সেই ব্যাপারে কোনো কথা বলা যাচ্ছে না, কারণ সব সেক্টর কর্পোরেশনগুলোর প্রধান হচ্ছে এখনো কেন বলা যাচ্ছে না 5 আগস্ট সরকারের তুলছেন। আমি ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনার কাছে এই জায়গাটা একটু শুনতে চাই। অনেকে বলছেন যে খেলাপি ঋণটা কমিয়ে আনার ক্ষেত্রে, বিশেষ করে সেই পতিত আওয়ামী লীগ সরকারের ব্যবসায়ী যারা রয়েছেন, ওই সমর্থিত ব্যবসায়ী, তাদের অনেকের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বা ব্যবসা সেইভাবে স্থগিত হয়ে পড়েছে, তারা চালাতে পারছেন না, যার কারণেও খেলাপি ঋণের সংখ্যাটা বাড়ছে। তো যদি সত্যিকার অর্থে তারা দোষী থাকে, তাদেরকে অন্যভাবে বিচার করে প্রতিষ্ঠানগুলোকে রান করানো দরকার বা গুরুত্বটা দিচ্ছেন, আপনি কি মনে করছেন? না, আসলে খেলাপি ঋণ এভাবে সলভ করা যায় না।
খেলাপিরিন সলভ করার জন্য রাস্তাঘাট আছে, সেভাবেই যাও। যে উনি যেটা বলতেছেন না বারবার, যে এরকম যার যেরকম কাজ, যার যেটা করার কথা সেটাই করুক। এবং এই ব্যাপারে আরও অনেক আলাপ আপনার এখানে আলোচনা করছি আমরা একবার, এই টপিক, ওই যে সিপিডি টপিক ছিল। যাই হোক, খেলাপিরিনের ব্যাপারে আমাকে অনেকে প্রশ্ন করতে, এবং আমার যেটা ক্লিয়ার কাট যে রিকমেন্ড, সেটা হচ্ছে যে টোটাল খেলাপিরিনটাকে আপনার দুই ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে ইচ্ছাকৃত খেলাপি, একটা অনিচ্ছাকৃত খেলাপি। ইচ্ছাকৃত খেলাপিরে আপনি কিছু করতে পারবেন না, ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সে যাওয়া লাগবে, ওইটা কিছু পিটানি দিতে হবে, তাছাড়া ওইটা আসবে না, কারণ ইচ্ছাকৃত তো এটা। সেটা কি এতদিনেও ভাগ হয়নি যে কোনটা ইচ্ছাকৃত আর কোনটা অনিচ্ছাকৃত? এটা শোনেন না, আমি আসতেছি, আমি সেটা বলতেছি। ওকে, উন্নত বিশ্বে বা ইভেন ইন্ডিয়াতে এটি হচ্ছে ওদের রুলস। ব্যাঙ্কগুলো যখন খেলাপিরিনের স্টেটমেন্ট সেন্ট্রাল ব্যাংকের কাছে দেয়, তখন তাকে ভাগ করে দিতে হয় কোনটা ইচ্ছাকৃত কোনটা অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃতটাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন, এবং তার জন্য আমার হাজারো টুলস আছে, টুলসের কোনো অভাব নাই। ইনফ্যাক্ট সারা বিশ্বে বহু টুলস আছে, তাই না? যে অনিচ্ছাকৃত খেলাপি মানে কি, সে ম্যাক্রো ইকোনমিক রিজনসের জন্য, অথবা তার মার্কেটের র মেটেরিয়ালের প্রাইস বেড়ে যাবে, অথবা তার মার্কেটিং ঠিকমতো হচ্ছে না, অথবা ন্যাচারাল ক্যালামিটির জন্য সে খেলাপি হয়েছে, সেটাকে আমি বিভিন্নভাবে অ্যাড্রেস করতে পারবো। সেটা অ্যাড্রেস করা খুব একটা টাফও না, যত বড় লোনই। অসুবিধা হয়ে যাচ্ছে আপনার এই ইচ্ছাকৃত লোন, কারণ আমি তো লোনটা নিয়েছি মেরে দেওয়ার জন্য। আমি লোনটা তো আমি কোনো প্রজেক্টে খাটাচ্ছি না, আমি তো লোনটা নিয়েছি, ওইটার এইখান থেকে ডলারে রূপান্তর করে আমি পাঠিয়ে দিলাম ক্যামেন্ড আইল্যান্ডে, পাঠিয়ে দিলাম দুবাইতে, তাই না? ওইটাকে উদ্ধার করবেন কি? এবং সেইখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স ছাড়া আমি কোনো রাস্তা দেখি না। বিশেষ করে নিঃসন্দেহে আবার আলোচনায় আসবো। সম্মানিত দর্শক, আপনারা যারা রয়েছেন আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা, আলোচনা আরও অনেক থেকে গেল, ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন। সম্মানিত দর্শক, আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা। কথা হচ্ছে অর্থনীতির হালচাল নিয়ে, বিশেষ করে ব্যাংকিং সেক্টর এবং রাজস্ব আহরণ। ইতিমধ্যে যারা ছিলেন আমাদের সাথে, আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে অনেক কথা বলেছি, এই পর্যায়ে রাজস্ব আহরণ নিয়ে শুনবো। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাজেদ, আপনার কাছ থেকে একটু শুরুতেই জানতে চাই, এবারের বাজেট যেভাবে দেখানো হয়েছে যে এই আমরা আহরণ করতে পারবো, কোনো বছরই লক্ষ্যমাত্রা পূরণ হয় না, এবারে যেভাবে দেখানো হয়েছে যে পদ্ধতিতে আহরণ করব, সেটা কি কাজ হবে কিনা খুব বেশি? ধন্যবাদ। কাজ হতে হবে, কারণ বেশ বহু বছর এনবিআরকে জবাবদিহির আওতায় আনা হয় নাই। আমি ভালো করে দেখতে পাচ্ছি অর্থনীতিতে কর দেওয়ার লোক আছে, করযোগ্য আয় আছে, কিন্তু সেগুলো নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হচ্ছে না, কেন তারা দিচ্ছে না, কেন এটা হচ্ছে না, এ ব্যাপারে এখন মনে হয় সমগ্র জাতিকে একটা বোঝাপড়ার মধ্যে যেতে হবে। আমার ট্যাক্স জিডিপি রেশিও যখন কম বলি, তার মানে হচ্ছে আমার ইকোনমিতে জিডিপি গ্রোথ বা সব কিছু আছে, কিন্তু আমার ট্যাক্স কম, সেই জন্য ট্যাক্স জিডিপি রেশিওটা কম 7। ওই নেপালের যদি 22-15 হতে পারে, ভারতের হতে পারে, হ্যাঁ হ্যাঁ আমার চেয়ে কম। কেন কম? মিনস ইট ইজ এ ডায়াগনস্টিক, এটা একটা উপসর্গ, এই যে আমার অর্থনীতিতে বিরাট একটা বৈষম্য হয়ে আছে ট্যাক্স জাস্টিসের ক্ষেত্রে। অর্থাৎ যার দেওয়ার কথা তার কাছ থেকে আমি নিচ্ছি না, বা সে দিচ্ছে না, সে এড়িয়ে যাচ্ছে, আর যে দেয় তার উপরে আমি যে চাপ ফেলছি। তুমি গতবার 25 টাকা দিয়েছিলে, এবার তোমার 30 টাকা দিতে হবে। বলছে ভাই আমার ব্যবসা হয়নি, আমি কোত্থেকে দেবো, জানি নে, আমার এটা এই গ্রোথ এটা দিই। অর্থাৎ গ্রোথ যেটা দেওয়া হয়, এটা সে যেয়ে চাপটা ফেলে ওই এর উপরে, যে দেয় তার উপরে। চাওয়া হচ্ছে এবার এটাই সংস্কার। আপনি লক্ষ্য রাখবেন, এবার আমাদের ব্যয়ের বাজেট কমানো হয়েছে, কিন্তু আয়ের বাজেট কিন্তু বাড়ানো হয়েছে, প্রোরাটাভাবে বাড়ানো হয়েছে ওই জন্যই যে আমরা ওইটা লোকেট করতে চাচ্ছি, যে তুমি কেন রেভিনিউ পাচ্ছ না, কেন নিচ্ছ না, কেন চারিধার দিয়ে লোক ঘুরে বেড়াচ্ছে, কেন 50,000 কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়ে এইটা তুমি এখন উদ্ধার করে বলছো কেন? এতদিন কোথায় ছিলা? তুমি ধরো নাই কেন? আমি যদি বলি একটা লোক কর ফাঁকি দিচ্ছে, তখন তো আমি প্রথমে ধরবো ওই অফিসারকে, ও ফাঁকি দিল কি করে? তোমার কাছে সে রিটার্ন দেয়, তুমি তাহলে রিটার্নে প্রশ্ন করো নাই, তুমি ওরে প্রশ্ন করছো না। অথচ একটা ক্ষুদ্র একটা করদাতা, তারে তুমি অডিটের পর অডিট প্রশ্ন করে তাকে হয়রানি করতেছ। ইউ আর ইউটিলাইজিং ইউ আর ওয়েস্টিং ইউর টাইম অন 12,000 50,000 করদাতা, যার করই হয় অল্প, তুমি তার ফাইল নিয়ে দৌড়দৌড়ি করতেছো, আর তুমি বড় বড় ফাইলগুলোতে তোমার কোনো খবর নাই বা নাই। তো সেই জন্য একটা পুশ ফ্যাক্টর ক্রিয়েট করতে বলা হচ্ছে, যে যেখানে কর দেওয়ার আছে, ওরা কেন কর দিতে আসছে না,
বা তুমি কেন নিচ্ছ না, বা কেন সে তোমার খাতায় নাই, এবং কেন তুমি ওই 30 লাখ লোক যে টিন দেয় বা বলছি খাতা বলছি না, ওর ভিতরে 25 লাখের কিন্তু আয় কিন্তু খুব কম। ওইগুলো নিয়ে ফাইল নষ্ট করতেছে, সময় নষ্ট করতেছে। ও আসল যার বড় বড় করদাতা বা যেখানে ধরার কথা, তার বেলায় তার মনে হয় যেন সময় হয় না। এবার কি কাজ এই হবে? সময়টা যাতে যেভাবে হয়, এই যে আসছি ভাগ করা হলো আমি দুটো আসতেছি, ভাগে, এই সময়টা যাতে হয় পায় একটা প্রেশার ক্রিয়েট করার জন্যেই এটা বলা হয়েছে, এবং সিস্টেমগুলো এমনভাবে করে দেওয়া হয়েছে যে এখানে আমাদের এই রাজস্ব বিভাগের সংস্কারের কথা বলি, আমরা যে রিপোর্ট দেব খুব শীঘ্রই, ডিটেল রিপোর্ট, আমাদের তো আগের ওটা তো অন্য জিনিস, তো দিলে ওখানে আমরা পরিষ্কার করে দেখাই দিয়েছি যে কোথায় কোথায় কেন ল্যাপস হচ্ছে, কোথায় কোথায় সিস্টেম লস, কোথায় কোথায় করের কাজ হচ্ছে না, তার কি সমস্যা। ওই যার জন্য পলিসি আর ইমপ্লিমেন্টেশনকে দুটা পৃথকীকরণ করতে চাওয়া হয়েছে, ওই জন্যেই যে একই ব্যক্তি বসে বসে আইনও তৈরি করতেছে, নীতিও তৈরি করছে, এবং একই সাথে সে তাদের কাজ আছে। আমি একজন পুলিশকে যদি বলি কার কার গুলি করতে হবে তুমি আইন তৈরি করো, তো ও তো ওর মতন করে আইন তৈরি করছে, যার পছন্দ হবে তারে গুলি করবে, যার সাথে মিলবে না তারে গুলি করবে না। ওই আইন ও যদি নিজেই তৈরি করে তাহলে তো তাই হবে। কিন্তু এই জন্যই এটা আলাদা করতে বলা হয়েছে, এবং বলে এখান থেকে একটা ফলাফল প্রত্যাশা করা হচ্ছে। সেই জন্যে এটা একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে কেন তোমার এতটা লোক কর ফাঁকি দিয়ে, এতটা লোক কোর্টে যেয়ে কেস করি, একটা সিম্পল একটা কেস করে দেয়, দিয়ে বছর পর বছর ওইটা থাকে, সেই মামলা কেন তুমি নিষ্পত্তি করো না? জি, তোমার কি অবস্থা? একটা উপায় আসলে ভাবা হচ্ছে, এবং সেটা বাস্তবায়ন হলে কাজ হবে। এখানে করছে। এবার আমি কালোর কি বলছিলেন? সরি, কালো টাকার কি একটা বলতেছি না, কালো টাকা বলছিলাম না, আমি কর্পোরেট ট্যাক্স নিয়ে একটু জানতে চাচ্ছিলাম, যেটা 15% থেকে 27.5% ব্যবসায়ীরা আপত্তি জানাচ্ছে। না, স্বাভাবিক, কারণ আমি আবার বলি আমাদের দেশ কর্পোরেট ট্যাক্সটা আসলে একটু বেশি। বেশি কেন? কারণ হচ্ছে সকলকে নেওয়া হয় না বলেই। যেমন আমরা তিনজন, আমার যদি 15 টাকা লাগে, সরকারের যদি লাগে 15 টাকা, উনি পাস, আমি পাস, আপনি পাস, ঠিক আছে। পরের বছর আবার বললো 20 দেবেন, হ্যাঁ, তখন ওনার হবে 5.5, 6, আমারও 6, আপনারও 6। অন্যরা কিন্তু দিচ্ছে না। আমি যদি অন্যরা সবাই দিত তাহলে আমার 2 টাকাতেই হয়ে যেত। ওই ওনার 20 টাকা লাগবে, তো ওই 20 টাকা যদি আমার এখানে যদি 10 জন দিত তাহলে 2 টাকা করে হয়ে যেত। ওই 8 জন দেয় না, 7 জন দেয় না, আমরা 3 জন দেই বলেই আমাদের উপরে এসে চাপ পড়ছে। হ্যাঁ, এটা বিষয়টা ওই জন্য আসছে। তো সেই জন্যই এখানে কর্পোরেট ট্যাক্সটাও তাই। কর্পোরেট ট্যাক্স হচ্ছে যে যদি সকলকে করের আওতায় আনা যেত, যদি তারা সবাই দিত, তাহলে আমার এই করের হার এত বাড়াতে হয় না। করের হার বাড়াচ্ছি কেন? ওই টার্গেটটা ফিল আপ করার জন্য। যেহেতু অন্যরা দেয় না, এবং যেহেতু যারা দেয় ওই তাদের উপরে যে এই চাপটা পড়ে, এই চাপটার পরিসীমিত করতে হবে, সমাহিত করতে হবে, সকলের ভিতরে আনতে হবে। আপনি RGSC-তে যেই দেখেন কতটা কোম্পানি রেজিস্টার্ড হয়েছে, আর আপনি এখানে আমাদের করের যে ফাইল, কোম্পানির ফাইল দেখেন, তার সাথে বিরাট পার্থক্য। কোম্পানি চলছে, আপনার কাছে আবার আসি ডক্টর তৌফিক আহমেদ চৌধুরীকে একটু শুনে নেই, যেহেতু সময়টা একদম শেষের দিকেই যাচ্ছে। সেই জায়গায় সেদিন পোল্ট্রি খাত নিয়ে কথা হচ্ছিল যে তারা কিভাবে রান করতে পারবেন, খুব আপত্তি তারা তুলছিলেন। তারা VDS এর ব্যাপারে কথা বলছিলেন, তারা EIT-র ব্যাপারে কথা বলছিলেন, যে এই জায়গাগুলো আমাদের আরো অনেক যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন ভাবতে হবে, না হলে আমরা বসে যাব। সেই জায়গাটা না, আসলে তো ওই প্রত্যেকটা খাতই ওই রকম ভাবে তাদের কেসগুলো প্রেজেন্ট করে যে ওদের কোনো আয় নাই, কিছু নেই, এমনি গভর্নমেন্ট শুধু ট্যাক্স দিচ্ছে, অ্যান্ড গভর্নমেন্ট খালি ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে আর কেউ ট্যাক্স দেবে না। তো আপনি তো ওনার কাছে শুনলেন যে আমাদের ট্যাক্স GDP রেশিও কত কম। যে এবারের এই যে আসলে রাজস্ব আহরণের ক্ষেত্রে বা এই বাজেট প্লেসমেন্টের ক্ষেত্রে আমরা যেটা আশা করেছিলাম যে এই হ্যাঁ ওই যে ডিভিশন যেটা করা হয়েছে পলিসি এবং এই ইমপ্লিমেন্টেশনে, ওইটার বিরোধিতা করি না, কিন্তু আমার কথা হলো সবচেয়ে বেশি রিফর্ম হওয়া উচিত ছিল এইখানে, যে কিভাবে আমরা এই মানে রাজস্ব আহরণের খাতটাকে বাড়াবো, এই লোকজনকে ট্যাক্সেবল করার জন্য, ট্যাক্স দেওয়ার জন্য আমরা তাদেরকে তৈরি করব, ওইগুলোর প্রতি আমাদের বেশি নজর দেওয়া উচিত ছিল, রাদার দেন দিস সেপারেশন। তবে যাই হোক, আমি যেহেতু মানে আপনার NBR-এর তো উনি চেয়ারম্যান ছিলেন, উনি সবচেয়ে ভালো এগুলো বলছেন এবং বলবেনও আরও ভবিষ্যতে। আমি শুধু আমাদের বাজেট ফাইন্যান্সিংয়ে, ডেফিসিট ফাইন্যান্সিংয়ের ব্যাপারটা, যেহেতু আমি ফাইন্যান্সের লোক, আমি ফাইন্যান্সিংয়ের ব্যাপারটা একটু নিয়ে বলি। এই যে উনি দেখেন যে এবার আমরা আয় মানে বাড়িয়ে দেখিয়েছি, আমরা ব্যয় একটু কম দেখিয়েছি, এর ফলে কি আমার ডেফিসিট বাড়বে আরও, তাই না? তো ডেফিসিটটা আমি ফাইন্যান্সিং করতেছি কীভাবে?
এই বাজেটের ডেফিসিটটা আমি ফাইন্যান্সিং করছি কীভাবে? ব্যাংক খাত থেকে টাকা নিয়ে। এইটা আমি বিরোধিতা করি সবসময়। কেন ব্যাংক খাত থেকে আপনি টাকা নেন? আপনি সিকিউরিটি মার্কেটটা কেন ক্রিয়েট করেন না? সরকারের যত ডেফিসিট আছে, সরকার দে ক্যান রেজ দেয়ার ফান্ড ফ্রম দ্য সিকিউরিটি মার্কেট। এর ফলে সিকিউরিটি মার্কেট ডেভেলপ করবে, এর ফলে গভর্নমেন্ট সিকিউরিটি মার্কেট দেখে কর্পোরেট সিকিউরিটি মার্কেট ডেভেলপ করবে। আর বাংলাদেশে তো সিকিউরিটি মার্কেট একেবারেই আনডেভেলপড, এটাকে আমরা কোনোভাবেই ডেভেলপ করতে পারছি না, তাই না? এবং দ্যাট শুড বি দ্য সবচেয়ে বড় অ্যাপ্রোচ অফ ডেভেলপিং দ্য সিকিউরিটি মার্কেট। গভর্নমেন্টের ফাইন্যান্সিংয়ের প্যাটার্নটা ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট না হয়ে যদি মার্কেটের উপর ডিপেন্ডেন্ট হয়, তাহলে ফাইন্যান্সিংটা ভালো হবে, সেটা ইনফ্লেশনারি প্রেশারও কম রাখবে। তো ওইটার ব্যাপারে কেন ভাবা হয় না? প্রস্তাবনা তো আপনাদের পক্ষ থেকেও যায়, আপনারা যারা রয়েছেন শোনেন, আমাদের কথাবার্তা মানে আমলেই নেওয়া হয় না আপনাদের প্রস্তাবনা। ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপরা যত স্ট্রং, ওরা যত, ওই যে বললেন না মজিদ ভাই যেটা বললেন না, যে আপনার একটা তোলা হয়েছে একটা, আর হঠাৎ করে একটা কথা আসছে 9-এর জায়গায় 12 হবে, ওইখানে ঢুকাই দিয়ে পাশ করে ফেললো। তা আমরা তো অতটা ইনফ্লুয়েন্সিয়াল না, আমরা মাঝে মধ্যে বলতে পারি, বকবক করতে পারি, শুনে না তো কেউ আমাদের কথা। আমি চৌধুরী সাহেবের সাথে একটু যোগ করি। প্রথম কথাটা হচ্ছে যে প্রত্যাশা যেটা করছেন যে কোথায় কেন কর নেওয়া হচ্ছে না, যাচ্ছে না, কিভাবে করলে ভালো হয়। আমাদের যে সংস্কার কমিটি যেটা করা হয়েছে, আমরা রিপোর্ট রিলিজ করতে যাচ্ছি খুব শীঘ্রই। এর ভিতরে আমরা পাই করে দেখিয়ে দিয়েছি যে কোথায় 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 ল্যাপস হচ্ছে, কেন হচ্ছে, কি করা যাচ্ছে। আশা করি এইটা রিলিজড হলে বা এইটা সরকার, এখানে কিন্তু সরকারের রাজনৈতিক লাগবে, প্রতিশ্রুতি লাগবে। আমি সংস্কারের প্রস্তাব করলাম, কিন্তু উনি এসে বলেন যে না আমি এটা মানলাম না, তাহলে কী হলো? এটা খুব স্ট্রংলি ধরতে হবে। রাষ্ট্র, এখানে রাষ্ট্রকে তার ভূমিকায় আসতে হবে। ওই সরকারি অফিসের উপরে বসে থাকলে হবে না। সরকারি অফিস কি বললো, এটা পছন্দ করলো কি করলো না, এটা করলে কিন্তু আপনার করের পরিস্থিতি হবে না। তো সুতরাং এগুলো করা হচ্ছে। আর সিকিউরিটি মার্কেটের কথাটা বলছি কেন, এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, বিরাট বিরাট সেক্টর কর্পোরেশন আছে, তাদেরকে কেন পুঁজিবাজারে আনা হচ্ছে না? তার তো পুঁজিবাজারে আনতে হবে। আনলেই কিন্তু ওই যে জনতা ব্যাংকে বা অগ্রণী ব্যাংকে বা ওখানে যে তার যে ক্যারিসমা যেটা আছে, সব কিন্তু স্পষ্ট হয়ে যায় যে আপনার কোথায় লোন আছে, কোথায় কী আছে। পুঁজিবাজারে আসার একটা বড় হচ্ছে কি, যে সকলের কাছে, একজন ন্যূনতম একজন শেয়ার হোল্ডারের কাছেও ইউ হ্যাভ টু এক্সপ্লেন যে আপনার এটা কি হলো, এবং ওইগুলো করতে হবে বলে ভয়ে তারা আনে না। অর্থাৎ সরকার নিজেই নিজের কোম্পানিগুলোকে সিকিউরিটি বাজারে মানে এক্সচেঞ্জে আনতে পারছে না। আজকে একটা পদ্মা সেতু বানাবার জন্য আমার বাইরে টাকা নেওয়া লাগে না, সরকার নিজেই একটা কিন্তু সিকিউরিটাইজেশন করে কিন্তু এটা করতে পারে, যে যে অ্যাসেট ওখানে বিল্ড আপ করে ইভেন সমস্ত প্রবাসীকে বলতে পারে যে এইভাবে একটা কোম্পানি করলাম, তোমরা এখানে টাকা দিবা, তোমার শেয়ার থাকবে। আলোচনা শেষ করতে হচ্ছে, সেগুলো তো হচ্ছে না। জি, নিঃসন্দেহে এই আলোচনা হয়তো আরো বেশি হওয়া দরকার। আপনারাও সে জায়গায় নানা ধরনের প্রস্তাবনা দিচ্ছেন, কিন্তু সেটার বাস্তবায়ন হোক আমরা শুধু প্রত্যাশা রাখতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াজিদ আপনাকে, ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ ছিলেন আমাদের সাথে আলোচনায়, এবং যারা এই সংশ্লিষ্ট বোদ্ধা তারাই নানান ব্যাখ্যা উপস্থাপন করলেন। আমরা শুধু চাই আমাদের অর্থনীতি ভালো হোক, সেই প্রত্যাশা রেখেই আজকে শেষ করছি। ভালো থাকবেন।